আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় বাঙ্গার সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত। সংসদের মাধ্যমেই সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থাকে পাশ কাটিয়ে সংশোধন ভয়ঙ্কর নজির তৈরি করবে বলে সতর্কবার্তা। হাত বদলেই বাড়ে এলপিজির দাম। মূল্য নির্ধারিত থাকলেও অন্তত 150 টাকা বেশি দরে কিনছেন ভোক্তা। দায় এড়াতে পারে না বিইআরসি, বলছে ক্যাব। ভোক্তায় অভিযোগের পরামর্শ। ভয় জাগাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে একদিনের রেকর্ড মৃত্যু 12। মশার কামড় থেকে বাঁচতে হরহামেশাই সাধারণ মানুষ, জানাচ্ছেন কয়েল। শ্বাসকষ্ট সহ বাড়ছে নানা রোগের শঙ্কা। এবং টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু। কর্মরত থাকায় পাবেন শহীদের মর্যাদা। পরিবারের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে যুদ্ধ বন্ধ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের বিভিন্ন সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলোর ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় কনসুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না।
নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল 5টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনীতিকদের ওপর হামলাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলায় দুঃখ প্রকাশ করা হয়। এমন কর্মকাণ্ডকে শেখ হাসিনার আমলের সহিংস রাজনৈতিক সংস্কৃতি বলে উল্লেখ করা হয়। সরকার এই অশুভ উত্তরাধিকার ভেঙে দিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়। আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনীতিকদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্কে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল এবং দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সোমবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম ছুড়ে মারেন আওয়ামী লীগের সমর্থকরা। ৩০টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না। কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালহিনের রিপোর্টে। ২ যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম ২ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। ২ দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো ৩০টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের।
সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না, এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপির কাছে 30 আসন ছাড় চাওয়া দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে বিপুল জনসমর্থন আছে তাদের। আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। সানবীর রুপলের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে। মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি, অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য, এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই, এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল, বলেন এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়।
আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য এবং আমরা আমাদের দল থেকে এটা সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর জানে না, এমন মন্তব্য করে নেতারা বলেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও ভোট বানচালের অপচেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতি, ঠিক তখন কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিষয়টি সরকার ও অন্যান্য দলের মধ্যে তৈরি করেছে বিভক্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ সংবিধান মোতাবেক সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর তারা বোঝে না, তাই জনগণই তাদের সিদ্ধান্ত নিক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল। বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী যাতায়াতে ভোগান্তি কমলেও বেড়েছে দুর্ঘটনা। মহাসড়কে ছোট বড় যানবাহন চলাই কারণ জনবলের অভাবকে দুষছে পুলিশ। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে, কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে, কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, 1। 2 নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন, সংস্কারের যে এজেন্ডা,
এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে, এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিএসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, এখন এটা ২৮ তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ৩ দিন পেছানো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর হবে ভোট। এছাড়া নির্বাচন উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। চাকসু নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় টানা ৯ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রচার কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রার্থী ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ঢামাডোলে ভাটা রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনও পেছানো হলো। ভোটের দিনক্ষণ ১২ অক্টোবরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় ক্যাম্পাস ৯ দিন বন্ধ থাকায় ঠিকমতো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা, তাই শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু, হল এবং হোস্টেল সংসদ ইলেকশন ১২ তারিখ রবিবারের পরিবর্তে ১৫ তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বলছেন, এতে নির্বাচনের প্রস্তুতিও ভালো হবে। নির্বাচন পেছানোর সুনির্দিষ্ট কারণ জানতে চায় ছাত্র শিবির। একবার যখন পিছাইছে তখন আবার পিছাইতে পারে, কারণ পিছনের রিদমটা শুরু হইলো। আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব, কোনো প্রকার বিলম্ব ছাড়া
যাতে নির্বাচনটি করা হয়। আমরা চাইছিলাম যাতে জিনিসটা আর একটু বেশি পেছানো যায়, যাতে শিক্ষার্থীরা আসুক, আমরা প্রচারণা ঠিকমতো চালাই। প্রশাসন হয়তো আশঙ্কা করতেছে, কারণ বিসিএস পরীক্ষা এবং দীর্ঘ একটা ছুটির পরে স্টুডেন্টরা বাড়ি থেকে আসবে কিনা, যার কারণে আমরা প্রস্তাবনা দেওয়ার আগেই প্রশাসন একটি ভালো কাজ করেছে। আমরা স্যারদেরকে বলছি, আপনারা কিসের ভিত্তিতে পরিবর্তন করেছেন, এটার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে 12 অক্টোবর থেকে 18 অক্টোবর সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের টঙ্গীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের সদর দফতরে তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমকে শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃত্যু অবস্থায় তাকে দোয়া করে গেছে, আমার ফুলাবান্ডি আল্লাহ দেখবো, তুমি আমার ফুলাবান্ডি তোমার কাছে দিয়ে গেলাম, তার কথা যেন আমি রাখতে পারি, আর আমি যেন তার কথা মতে তার ফুলাবান্ডিতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। জীবনের মায়া ভুলে সেদিন আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম। স্ত্রী সন্তানের মায়া ছাপিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দিলেন দায়িত্ববোধ। বেঁচে থাকলে হয়তো সবাই ভুলে যেত শামীমের বীরত্ব গাথা, কিন্তু সবাইকে ছেড়ে চলে গিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে রইলেন তিনি। গত সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটে বিকট বিস্ফোরণ। এ সময় ফায়ার সার্ভিসের 3 সদস্য ছাড়াও দগ্ধ হন স্থানীয়রা। আগুনে পুড়ে যায় শামীমের শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় 24 ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। মঙ্গলবার রাতে শামীমের মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সদর দফতরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের জন্য দোয়া প্রার্থনার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন। কারোর সাথে আচার ব্যবহারে কোনো খারাপ করে দেয় আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াত হয়ে মাপ চাচ্ছি। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় শামীম শহীদের মর্যাদা পাবে উল্লেখ করে উপদেষ্টা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ফায়ার ফাইটাররা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করে থাকে, এগুলি আপনারা ফলো করে প্রচারও করবেন, আর এর জন্য আপনারা দোয়া করবেন। তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবার দায়িত্ব। এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি। গত সোমবারের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের আরও 2 সদস্য সহ হাসপাতালে ভর্তি আছেন 3 জন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 7 জন। তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। স্টেশন ম্যানেজারের দাবি, একটি বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন ক্যালিব্রেশনের কাজ করার সময় বিস্ফোরণ হয়। তবে সিসিটিভি ক্যামেরা থাকার পরও ঘটনার ফুটেজ দেয়নি প্রতিষ্ঠানটি। মহাখালীর আমতলীতে 65 বছরের পুরাতন পেট্রোল পাম্প গুলশান সার্ভিস সেন্টার। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এই পাম্পে বিকট বিস্ফোরণে দগ্ধ হন 7 জন। তাদের সবাই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পাম্পে ক্যালিব্রেশনের কাজ করছিল ওয়াল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা। পাম্প ম্যানেজারের দাবি, তাদের অদক্ষতার কারণেই বিস্ফোরণ ঘটে। ফায়ার হয়ে গেছে, এখানে কোনো এডিশনাল লুজ তেল এডিশনাল তেল কোনো কিছুই ছিল না, ভাসমান ছিল, ভাসমান ফায়ার। ওদের অসাবধানতা ছিল, যেখানে কত ঘন্টা পরে এই প্লাগটা দেওয়া উচিত ছিল, এই কমন সেন্সটা তাদের তৈরি হয় নাই। সরেজমিনে দেখা যায় বিস্ফোরণের সব আলামত ছড়িয়ে ফেলেছে পাম্প কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা ফুটেজ চাইলে সাংবাদিকদের সাথে শুরু করে টালবাহানা। এ নিয়ে ওয়াল টেকনোলজিসের কর্মকর্তাকে একাধিক ফোন করেও মেলেনি সাড়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু মালিক পক্ষের অভিযোগ না পেয়ে চলে যান তারা। আমি নিজে গেছিলাম ভাই, মালিক বলছে যে ওই হাউসটা পরীক্ষা করছিল, কি মেশিন নামাইলো, নামানোর পরে গ্যাস আগুন ধরে গেছে। এই পাম্পে 2 ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় 30,000 লিটার।
শফিকুজ্জামান। এডিসের প্রকোপ চলতি মাসে একদিনেই ডেঙ্গুতে মারা গেছেন রেকর্ড 12 জন। এডিস থেকে বাঁচতে নিম্ন ও মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যান্সার সহ নানাবিধ রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারির বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ। কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো, কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওটা ধোয়াটা লাগে তো কাশি হবেই। মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে পানির চাপে টালমাটাল পদ্মা। চাঁপাইনবাবগঞ্জে একের পর এক ভাঙছে তীর। নদীগর্ভে বিলীন বসতভিটা, ফসলি জমি। দিশেহারা স্থানীয়রা, জরুরি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজিতে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যা চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায়ে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। সাইফুল ইসলামের রিপোর্ট। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসবো তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। সবাই জানে যে এটা গভর্নমেন্টের রেট, তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি-কে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই, এই অজুহাতে তারা
এগুলোর কোনো খোঁজ খবর রাখে না। যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না। এটা মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়। সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজলেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডে, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর। এবং একই সঙ্গে আপনি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন, তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্টচক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ড্রেনের ভেতর দিয়ে নেওয়া হয়েছে নাটোর পৌরসভার পানি সরবরাহের পাইপলাইন। এ কারণে অনেক এলাকায় অনিরাপদ হয়ে উঠেছে এই পানি। চলতি মাসের প্রথম সপ্তাহে 637 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য বিভাগ বলেছে, অনিরাপদ পানি পান করায় ঘটেছে এমন ঘটনা। তবে পৌরসভার দাবি তাদের পানি নিরাপদ। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোর শহরের প্রধান সড়ক সম্প্রসারণকালে পানি সরবরাহ লাইন সরিয়ে নিতে 2022 সালে পৌরসভাকে 2 কোটি 7 লাখ টাকা প্রদান করে সড়ক ও জনপথ বিভাগ। ওই বছরই পৌরসভা পানির নতুন লাইন স্থাপন করে। তবে এখনও অনেক এলাকায় পুরনো লাইনে পানি সরবরাহ করছে পৌরসভা। পাইপগুলো অনেক স্থানে ড্রেনের ভেতর দিয়ে স্থাপন করায় পৌরসভার অনেক এলাকার পানি অনিরাপদ হয়ে পড়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে 2 নম্বর ওয়ার্ডের 637 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে স্বাস্থ্য বিভাগ ওই এলাকার সরবরাহকৃত পানি দূষিত বলে জানায়। আমাদের যে আইডিসির রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, সেখানে যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে এই রোগটি পানিবাহিত হওয়ার সম্ভাবনা, ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ছিল। সামনের দিনগুলিতে আপনারা আরো সতর্ক থাকবেন। ভয়ে বর্তমানে বেশিরভাগ বাসিন্দা সরবরাহকৃত পানি পান করছেন না। অনেকেই ট্যাপের পানি খাচ্ছে না ভয়ে, যে হয়তো ট্যাপের পানি খাওয়ার জন্য সমস্যা হয়েছে। টিউবওয়েলের পানি খাই, এই পানিতে খালি গোসল করি, থালা বাসন মাজি। সড়ক বিভাগ বলছে, পানির লাইনের সমস্যা হলে রাস্তার মাঝে কুঁড়ে মেরামত করা হয়। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। কিছু কিছু সংযোগ এখনো রাস্তার সেন্টার দিয়ে আছে, তো আমরা চাই যে রাস্তার সেন্টার দিয়ে যেসব লাইন আছে এটা দ্রুত অপসারণের জন্য। তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। সরবরাহকৃত পানি নিরাপদ বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। 3টি পরীক্ষারই ফলাফল সম্পূর্ণ সন্তোষজনক পাওয়া গেছে, সেখানে কোনো পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। নাটোর পৌরসভার সরবরাহ করা পানির প্রায় 4200 গ্রাহক রয়েছেন। সময় সংবাদ। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমেছে। তবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বেড়েছে। নিয়ন্ত্রণ না থাকার সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে ছোট বড় যানবাহন চলাই এর মূল কারণ বলছেন চালক যাত্রীরা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। এ যেন নিয়মভঙ্গের মোহরা। মহাসড়কে সাইনবোর্ডে লেখা উল্টো পথে চলাচল নিষিদ্ধ। বাস্তবে হালকা যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে মহাসড়কে উঠে আসছেন। এতে নিয়মিত যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া মহাসড়কের ওপরে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে ঢাকা রংপুর মহাসড়ক হয়েছে প্রশস্ত, যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য রয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। তবে বগুড়া অংশে এই মহাসড়কে আইন অমান্য করে রিক্সা, অটোরিকশা, সিএনজি ও বটবটি নসিমনের মতো হালকা বাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 72টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 81 জনের। হাইওয়ে পুলিশ মহাসড়কটির 16টি স্থানকে দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ঢাকা রংপুর অংশে 13টি ও বগুড়া নাটোরে 3টি স্পট।
বাসের পাশেই নামে দিতে হয়, তাছাড়া প্যাসেঞ্জার শোনে না। যাত্রীরা লিয়ে আসে তারপর আসি আমরা আনে থাকলে তারা এসে টাইনে উল্টা জলদি দিয়ে বাজার দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা দিয়েছে ৪,৭৩৬টি। জরিমানা আদায় হয়েছে প্রায় ২,৬,৬৭,৯৭৫ টাকা। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে যারা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতেছে এবং চালকদের সচেতনতা এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে লেনগুলো তৈরি করা হয়েছে 3 হুইলারের জন্য, সেই লেনগুলোতে বাস ট্রাক এগুলো দাঁড়িয়ে আছে। মূল লেনে যখন এই 3 হুইলারগুলো যাচ্ছে, বাস ট্রাকে যারা আছে চালকরা তারা দোষারোপ করছে, আমরা কেউই কোনো আইন মানছি না। সাধারণ যাত্রীদের দাবি চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে যাত্রীদের গন্তব্য নিরাপদ করা হোক। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। অতিরিক্ত পানির চাপে পদ্মার তাণ্ডব, একের পর এক ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এদিকে নদীটি টইটম্বুর থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 11,000 পরিবার গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। প্রশাসন বলছে নদী ভাঙন রোধে জরুরি ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে টালমাটাল পদ্মা। একের পর এক ভাঙছে তীর, নদীর পেটে ভিটেমাটি ও গাছপালা। বাড়িঘর হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে পদ্মায় পানি বাড়া কমা যে অবস্থাতেই থাকুক, ভাঙনের মাত্রা তীব্র। সাজানো ঘরবাড়ি নদীতে চলে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কোনো মতে সংসার পেতেছেন অনেকেই। নদীর টইটম্বুর থাকায় গত 1 মাস ধরে পানিবন্দী এই 2 উপজেলার প্রায় 11,000 পরিবার। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে ভোগান্তির চরমে। একটা বাড়ি আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আবার এই বাড়িটাকে গোটা করতে অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার আছে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মাপাড়ের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের, এমনকি একটি ডাবেরও টোল দিতে হচ্ছে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে, একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। কিছুদিন আগে হয়তো 30 টাকা নিত, এখন তো 40 টাকা নাই। যতগুলা সিরিয়াল করবেন, যতগুলা খাদ্য আছে সব কিছু পয়সা নাই। যাত্রী হয়তো একটা নৌকাতে 100 পারবে, কিন্তু যাত্রীর জন্য বসত দাঁড়িয়ে থাকারও অসম্ভব। এটা আমাদের অত্যন্ত একটা ভয়, জানের ভয়াবহ। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। গত 1 মাসে পদ্মার ভাঙনে জেলায় 1.5 শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আসতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। অন্যদিকে খালবিল ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মৎস্য আড়তগুলোতে বেড়েছে নদ নদীর তাজা মাছের সরবরাহ। এই মুহূর্তে মেহেরপুরের বড়বাজার আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন এবং গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়তে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি বেনিয়ামিনের কাছে। মেহেরপুরে যে বর্ষার আমেজ, সেই বর্ষার আমেজের পরপরই কিন্তু শীতের কিছুটা আমেজ শুরু হয়েছে বাজারে। বাজারে যে সকল সবজি শীতের আমেজ নিয়ে এসেছে সেগুলো হচ্ছে সিম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো এবং পালং শাক সহ বেশ কিছু শীতকালীন আগাম যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। দামের কিছুটা বাড়তি লক্ষ্য করা গেলেও কিন্তু দিন দিন সে দামগুলোও কিন্তু কমছে। বাজারে যে সকল সবজিগুলো এসেছে, সিম, বাঁধাকপি এবং ফুলকপি, এগুলো কিন্তু প্রায় 100 টাকার উপরে বেচা কেনা শুরু হয়েছে এবং 100 টাকার উপর থেকে বেচা কেনা শুরু
শুরু করে কিন্তু আস্তে আস্তে সেগুলো 70-80 এবং 90 টাকাতে বিক্রি হচ্ছে। যদি আমরা বলি সিম কিন্তু এখনো বাজারে প্রায় 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সকল ফুলকপি বাঁধাকপি রয়েছে সেগুলো কিন্তু 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু ঠিক তেমনই দামে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে বাজারে যে সকল সবজিগুলো এসেছে এক সপ্তাহ পূর্বে প্রতিটা সবজির দাম প্রায় 30 থেকে 40 টাকা বেশি ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দাম পড়তে শুরু করেছে। বর্ষার কারণে চাষিদের যে সকল সবজি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে চাষিরা এবং পাশাপাশি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে হচ্ছে দিন দিন যে দামের যে কমছে এবং বাজার যে অস্থিতিশীল, যার কারণে তারা কিন্তু লাভ করতে কিংবা তাদের যে উৎপাদিত কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে তাদের কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এবং তারা সেক্ষেত্রে কিন্তু লোকসানেই পড়ছে বলে জানাচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু কৃষকরা জানাচ্ছেন যে দামটি যদি সঠিকভাবে না থাকে, কারণ এইবার বর্ষার কারণে তাদের উৎপাদন খরচটা অনেক বেশি হয়েছে এবং বেশ কিছু ফসল তাদের নষ্ট হয়েছে এবং নষ্ট ফসলের যে সকল খরচ রয়েছে সেগুলো যদি লোকসান তুলতে হয় তাহলে কিন্তু বেশি দাম তাদের প্রাপ্য এবং সেক্ষেত্রে যদি বেশি দাম না পাওয়া যায় পরবর্তীতে তাদের লোকসান গুনতে হবে বলে চাষিরা আমাদের জানাচ্ছেন। তো পাশাপাশি বাজারের যে সকল সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে শীতকালীন যে সকল সবজিগুলো রয়েছে এগুলো আগাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং দিন যতই যাচ্ছে ততই কিন্তু আগাম সবজি গুলো আসতে শুরু করছে এবং আরো বেশি কিছুদিনের মধ্যে কিন্তু আগাম সবজি বাজারে ভরপুর হয়ে যাবে এবং বাজারে ভরপুর সবজি আসলে দাম কিন্তু তখন কিছুটা কমবে এবং সেক্ষেত্রে যারা রয়েছেন ক্রেতা তারা কিন্তু সেই সবজি তারা কিন্তু কম দামে পেয়ে যাবে বলে তারা সংশ্লিষ্টরা কিন্তু জানাচ্ছেন। তো বাজার মনিটরিং এর দাবি কিন্তু সকলের। এই ছিল মেহেরপুরের বাজার দরের সর্বশেষ এবং শীতকালীন আগাম সবজির সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। কারিগরি ত্রুটির কারণে গাইবান্ধায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি। চলে যাচ্ছি পরের খবরে। নওগাঁয় আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বছরে 1.5 লাখ বাচ্চা উৎপাদন হলেও বেশিরভাগ বড় খামারিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। ক্ষুদ্র খামারিরা জানান সিন্ডিকেটের কারণে তারা চাহিদা মতো বাচ্চা কিনতে পারছেন না। অভিযোগ অস্বীকার করে জনবল ঘাটতির কারণে সেবা ব্যাহত হওয়ার দাবি কর্তৃপক্ষের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। দেশীয় খাকি ক্যাম্বেল পেকিং মাসকবি জাতের হাঁস পালন করে প্রথমে ডিম উৎপাদন, পরে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়। 2000 সালে নওগাঁর সান্তাহার মোড়ে 30 বিঘা জমির উপর গড়ে তোলা হয় সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার। রয়েছে 4000 হাঁস রাখার জন্য 8টি শেড। এসব শেডে হাঁস লালন পালন করে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হয়। সরকারি মূল্য ধরা হয়েছে প্রতিটি সাদা ক্যাম্বেল 40 ও পিকিং দেশীয় হাঁসের বাচ্চা 25 টাকা। তবে ক্ষুদ্র খামারিদের অভিযোগ, বড় খামারিদের সিন্ডিকেটের কারণে তারা চাহিদা মতো বাচ্চা কিনতে পারছেন না। এমনকি সরকারি রেকর্ডে না তুলে অবৈধভাবে লেনদেনেরও অভিযোগ তাদের। বাচ্চা চাইলেই কয় বুক হয়ে গেছে, 3 মাস পরে লাও, বুঝছেন। অথচ দাম 20 টাকা বেশি দিলে, 10 টাকা পার পিস বেশি দিলে বাচ্চা মিলা ওরা আমাদের চাইতে ওরা নিয়ে যায়। সরকারের রিসিট ছাড়া অতিরিক্ত মূল্যে বাচ্চাগুলো বাইরে বিক্রি করে। এতে আমরা ক্ষতিগ্রস্ত। তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা, এলাকায় কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে না। এদের যে একটা চক্রান্ত আছে বা এদের যে একটা দল আছে, ওদের সাথে যোগাযোগ করলে আপনি প্রতিদিন বাচ্চা পাবেন, সমস্যা নেই। অভিযোগ অস্বীকার করে জনবল ঘাটতির কারণে সেবা ব্যাহত হওয়ার দাবি কর্তৃপক্ষের। পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এটা পোস্টটা 1 বছর ধরে খালি আছে। যদি এই পদটা পূরণ করা হয় তাহলে আমাদের খামারের যে কাজটা, নিয়মিত যে কাজ, প্রোডাকশন এবং বাচ্চা বিতরণের যে অ্যাক্টিভিটিসটা, এটা আমরা আরও সুষ্ঠুভাবে করতে পারবো। একটা বাচ্চা নিলেও আমরা এখানে বাচ্চা দেওয়ার চেষ্টা করি আর কি। তবে অল্প সংখ্যক নিলে আমাদের যে ডেলিভারি ডেট আছে, সপ্তাহেতে 4টা দিন আমাদের বাচ্চা ডেলিভারি হয়। এই ডেটগুলোতে অল্প সংখ্যক নিলে সকাল সকাল আসলেই পায়। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বার্ষিক বরাদ্দ 80 লাখ টাকা। প্রতি বছর এ খামারে ডিম উৎপাদন হয় 3,60,000 ও বাচ্চা উৎপাদন হয় প্রায় 1.5 লাখ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের প্রতিবাদে
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়ায় শহীদ মিনারের সমাবেশে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এনসিপি নেতারা। এদিকে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা। এছাড়াও সিলেট, ভোলা, বরিশাল, জামালপুর ও চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা। বগুড়ায় ক্যান্সার ও হার্টের রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা যুবদল। মঙ্গলবার সদরের গাবতলী উপজেলার লাংলু গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্যান্সার ও হার্টের সমস্যায় ভোগা রোগীদের বাড়িতে যান তারা। সে সময় সেখানে তারেক রহমানের দেয়া চিকিৎসায় সহায়তা পৌঁছে দেওয়া সহ পরিবারের খোঁজ খবর নেননি তারা। পরবর্তীতে সব রকমের সহায়তার অঙ্গীকার করেন তারা। সড়কের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় কাঁচা ও আধা পাকা ৩ শতাধিক অবৈধ স্থাপনা মেশিন দিয়ে গড়িয়ে দেয় প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী। এর আগের দিন উপজেলার বিশ্বরোড নামে পরিচিত প্রায় ১ কিলোমিটার সড়কের দুপাশে একই অভিযান চালায় প্রশাসন। বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ ১ মাস বাড়িয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে খাদ্য মন্ত্রণালয়। নোটিশে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের চাল আমদানি ও বাজারজাতকরণের সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। সরকারের এই সিদ্ধান্তে খুশি আমদানিকারকরা। এতে খোলা বাজারে চালের সরবরাহ বাড়বে বলে মনে করেন তারা। ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। কাস্টমসের তথ্য মতে ১২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১,০৯,৬০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সরকারের সিদ্ধান্তে আমাদের চালের মেয়াদ আবার ১ মাস বৃদ্ধি করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। তাতে আমরা সরকারের উপরে খুশি এবং চালগুলো আমাদের অনেকগুলো পাইপলাইনে আছে। চালগুলো আমরা ঢুকাতে পারলে বাজারের আপনার সহনশীল পর্যায়ে চলে আসবে। আমরা ভালো মতো বাজারজাত করতে পারবো। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে কাতারের আমির অভিযোগ করে বলেন, হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলের হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা মাত্র। একই দিন গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন গাজা যুদ্ধ বন্ধে চলছে তুমুল তর্ক বিতর্ক, তখনও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার বলি হচ্ছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে দখলদারদের অভিযানে নিহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে কয়েকদিনের মধ্যেই অবরুদ্ধ এলাকার হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে যেতে পারে। এতে রোগীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই দিন জাতিসংঘের ৮০তম অধিবেশনে গাজা যুদ্ধ বন্ধে বরাবরের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা, ন্যায় বিচার, মানবতা এমনকি পৃথিবীকে সুরক্ষিত করার জন্য সকলের একসঙ্গে কাজ করা সম্ভব বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে, হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। চলমান সংঘাতকে উস্কে দেওয়ার জন্য এ সভার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এতে হামাস সন্ত্রাসীরা তাদের ভয়াবহ নৃশংসতার জন্য বিশাল পুরস্কার পেয়ে যাবে।
সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নেন কাতার, জর্ডান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা। আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের এই তালিকায় নাম উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরও। ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের অধিবেশনে বক্তব্য দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা ছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৈশ্বিক সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংস্থাটির ৮০তম অধিবেশনে তিনি অভিযোগ করে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়টি জাতিসংঘের একটি ধাপ্পাবাজি মাত্র। এছাড়া জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন নির্ধারিত ১৫ মিনিটের প্রায় ৪ গুণ বেশি সময় কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার জন্য বৈশ্বিক সংস্থাটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘকে নিয়ে উপহাস করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অবৈধ অভিবাসন উৎসাহিত করার অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে, যা দেশগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক ওই মঞ্চে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টারও তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন তিনি। ট্রাম্প আরও বলেন, জাতিসংঘকে যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বুলি, আর ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ভাঙা এসকেলেটর এবং টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বৈশ্বিক সংস্থাটির কাছে তিনি দুটো জিনিস পেয়েছেন, একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। এখানেই শেষ নয়, ট্রাম্প তার ভাষণে 7টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য পাননি বলে স্বীকার করেন তিনি। এই দুই সংঘাত হলো রাশিয়ার ইউক্রেনে আক্রমণ এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানের পর শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধ। এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতকে নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও রাশিয়ার বিরুদ্ধে তাকে তুলনামূলক নরম সুরে কথা বলতে দেখা গেছে, তবুও দেশটির বিরুদ্ধে অনির্ধারিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জটিল সমাধান খুঁজতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হলো দ্বিরাষ্ট্র সমাধান। তবে প্রশ্ন উঠছে, এই সমাধান আসলে কি? কেন বারবার আলোচনায় আসে এই নাম? আবার কেনই বা আটকে যায় প্রক্রিয়া? দ্বিরাষ্ট্র সমাধান মানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। সীমান্ত হিসেবে ধরা হয় 1967 সালের যুদ্ধের আগের সীমানা। সে হিসেবে পশ্চিম তীর, গাজা আর পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অংশ। 1947 সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে আরব ও ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব আসে। ইহুদিরা গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। এরপর 1948 সালে জন্ম হয় ইসরায়েলের। শুরু হয় যুদ্ধ, উচ্ছেদ হয় প্রায় 7 লাখ ফিলিস্তিনি। এরপর 1993 সালে অসলো চুক্তি আবার সামনে আনে দ্বিরাষ্ট্র সমাধানকে। পিএলও প্রথমবার ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু রাবিনের হত্যাকাণ্ড, হামাসের উত্থান আর 2000 সালের ক্যাম্প ডেভিড আলোচনা ভেস্তে যাওয়ায় শান্তির সম্ভাবনা দূরে ঠেলে দেয়। বর্তমান বাস্তবতা আরও জটিল। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা এখন 7 লাখের বেশি। গাজায় হামাসের নিয়ন্ত্রণ, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা আর ইসরায়েলি রাজনীতির ডানপন্থী মোড়, সব মিলিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। তবুও জাতিসংঘের সাধারণ পরিষদ সহ বহু দেশ মনে করে বিকল্প কিছু না থাকায় দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে
বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের এই অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেছেন তিনি। এ সময় দখলদার ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, অবরুদ্ধ উপত্যকায় গত 23 মাস ধরে এই বর্বরতা চলছে। 2025 সালে এমন বর্বরতার জন্য যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা উপস্থিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে জানতে চান তিনি। গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন এরদোয়ান। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 মাস আগে দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এরই মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। পাশাপাশি পারমাণবিক সমঝোতা নিয়ে অচলাবস্থার জন্য পশ্চিমা শক্তিকেই দায়ী করছে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারেজিনি অভিযোগ করে বলেন, কূটনীতির সব পথে চেষ্টা করেও পশ্চিমাদের অতিরিক্ত দাবির কারণে সমাধান সম্ভব হয়নি। ফ্রান্স পরমাণু সংস্থার মাধ্যমে বার্তা দিয়েছিল, বিশেষ বন্দোবস্তে ইরান রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তেহরান সেই চুক্তিতে স্বাক্ষরও করেছে, তবে পশ্চিমা শক্তি সে প্রতিশ্রুতি রাখেনি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ওয়াশিংটনের দাবি ছিল ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে নামাতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লারিজানি বলেন, এমন শর্ত ইরানি জনগণের মর্যাদার প্রতি সরাসরি অবমাননা। একই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান। মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বললে তেহরানের কোনো লাভ নেই, বরং ক্ষতিই রয়েছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই। এটি সম্পূর্ণরূপে একটি ডেড এন্ড। খামেনি আরো বলেন, ইরান চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম, তবে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এজেন্ডায় নেই। হামলার মাধ্যমেও এখাতে গবেষণা থেমে নেই, কারণ এটি এখন সম্পূর্ণ দেশীয় জ্ঞানভিত্তিক প্রযুক্তি বলে উল্লেখ করেন তিনি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া যাবে না। এ সময় তিনি দাবি করে বলেন, দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। 3 মাস আগে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে 7টি মার্কিন B-2 বোমারু বিমান ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমার অবস্থান খুবই সহজ। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদ সমর্থক দেশকে কখনোই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না। বিশ্লেষকরা বলছেন, স্ন্যাপব্যাক হলে ফের সম্পদ জব্দ, অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরান। এতে চাপ পড়বে দেশটির অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদ মানেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত কূটনীতি, কড়া নিরাপত্তা আর স্থবির ট্রাফিক। এবার সেই চিত্রে ধরা পড়ল এক ভিন্ন রং। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাস্তায় থামালেন পুলিশ, কারণ তখন পার হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর। হালকা হাসি আর কৌতুকের ছোঁয়ায় মুহূর্তটি রাজনীতির চাপা পরিবেশেও এনে দেয় কূটনীতির মজাদার দিক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউ ইয়র্কে এক ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহর জুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি যানজটে আটকে যান রাষ্ট্রপ্রধানরাও। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন, কারণ চলতি পথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ঘটনাটি যেভাবে ক্যামেরায় ধরা পড়লো, তাতে রাজনীতির চাপা টানাপোড়েনের ভেতর এক টুকরো হালকা হাসির খোরাক জাগলো। স্থানীয় সময় সোমবার ম্যাক্রো যখন ফরাসি প্রতিনিধি দল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন তিনি দুঃখিত, এই মুহূর্তে সব থমকে আছে একটি গাড়ি বহরের জন্য। এ সময় ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি যদি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে তাকে রাস্তা পার হতে দিতে।
এই রসিকতার মধ্যেই লুকিয়ে ছিল কূটনীতিকের সহজাত কৌশল, সংকটের মধ্যেও কৌতুক দিয়ে পরিবেশ হালকা করার চেষ্টা। রাস্তা পার হতে না পেরে ফুটপাতে আরও এক ধাপ এগিয়ে মাইক্রোফোন করলেন ট্রাম্পকে। ফোন ধরতেই মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেন তার জন্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এ সময় দুই নেতার মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। আলোচনায় স্থান পায় গাজার মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের মতো মঞ্চে সাধারণত শোনা যায় কঠিন কূটনৈতিক ভাষণ, কড়া সমালোচনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটি দেখালো আন্তর্জাতিক রাজনীতির পেছনেও রয়েছে মানবিক রসিকতা। ট্রাফিকের ভোগান্তি কিংবা নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ হওয়া, এসব যন্ত্রণা কেবল সাধারণ মানুষের নয়, রাষ্ট্রপ্রধানদেরও। মৌসুমী সাথী, সময় সংবাদ। সিরিয়ায় আসাদ সরকার পরবর্তী নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 5 অক্টোবর বিশেষ নির্বাচক মণ্ডলের মাধ্যমে 2/3 সদস্য নির্বাচিত হবেন, আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে এই প্রক্রিয়াকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট গঠন নাকি কেবল ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এক যুগেরও বেশি সময় পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় হতে চলেছে নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া। দামেস্কে শপথ নিয়েছেন আঞ্চলিক উপকমিটির সদস্যরা। তারাই বেছে নিয়েছেন নির্বাচক মণ্ডলী। আগামী মাসে 210 আসনের মধ্যে 140 আসনের সদস্য নির্বাচন করা হবে। বাকি 70 আসনে সরাসরি নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার নতুন নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, সাধারণ জনগণের সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকবে না। কেবল নির্বাচক মণ্ডলীর সদস্যরাই প্রার্থী হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। তবে রাক্কা, হাসাকা ও সুইদার প্রদেশে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে। ভোট গ্রহণ সীমিত থাকবে। শুধু কমিটির সদস্যরাই সংসদ সদস্য পদে প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন। সাধারণ নাগরিকদের সরাসরি ভোটের সুযোগ থাকবে না। প্রেসিডেন্ট শারা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নথিপত্র হারানো এবং বিপুল জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির কারণে সরাসরি নির্বাচন সম্ভব নয়। তবে এই পার্লামেন্টকে তিনি দেখছেন কেবল অস্থায়ী বা ট্রানজিশনাল ধাপ হিসেবে। তবে একে আন্তর্জাতিক মানদণ্ডহীন নিয়োগ প্রক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছেন কুর্দি নেতারা। তাদের অভিযোগ, জনগণের ভোটাধিকার ছাড়া এই নতুন পার্লামেন্টও কর্তৃত্ববাদকে দীর্ঘস্থায়ী করবে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত রাখলেও ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যা ভবিষ্যতে নতুন করে অস্থিরতার জন্ম দিতে পারে। অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি রক্ষা না হলে নতুন প্রশাসনও আগের শাসনের মতো কর্তৃত্ববাদী পথে হাঁটবে বলে মনে করছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বছর না ঘুরতেই জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের। সাম্প্রতিক সময়ে জার্মানির গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে, অভিবাসন নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি ও দেশটির সাধারণ মানুষের জীবনধারণের মান নিচে নেমে যাওয়ায় জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। চলতি বছরের মার্চে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর জার্মানির 10ম চ্যান্সেলর হিসেবে শপথ নেন ক্ষমতাসীন রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর প্রধান ফ্রিডরিশ মের্জ। আরেক শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD-কে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেন তিনি। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া, দেশ জুড়ে বেকারত্ব বৃদ্ধি ও অভিবাসন সংকট সহ নানা বিষয়ে সামাল দিতে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিতে না পারায় ধীরে ধীরে জনপ্রিয়তায় ধস নামতে শুরু করে জার্মান চ্যান্সেলরের। গত কয়েক সপ্তাহে দেশটির বেশ কয়েকটি জরিপ বলছে, শতকরা 2/3 জনগণ অর্থাৎ 67% সাধারণ মানুষ ফ্রিডরিশ মের্জের উপর আস্থা হারিয়েছেন। জনগণের যে চাওয়া পাওয়া ছিল তার থেকে সেটা উনি পরিপূর্ণ করতে পারছেন না। জবের অপরচুনিটি ক্রিয়েট করা, বিজনেস মার্কেট ভালো ভালো সৃষ্টি করা, এসব এক্সপেকটেশন উনি মিট করতে পারছেন না। এই জন্য ওনার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে। জার্মান বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বর্তমানে যে প্রধান বিরোধী দল AfD তাদের সাথে মিলে যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটা সাধারণ জার্মান নাগরিক অধিকাংশই তাতে সন্তুষ্ট না। জার্মান নাগরিকদের ট্যাক্সের টাকায় দেশের জীবনমান উন্নয়নের পরিবর্তে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহায়তা, অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থতার দায় চ্যান্সেলর মের্জ কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, চ্যান্সেলরের রাজনৈতিক ব্যর্থতাকে পুঁজি করে উদারপন্থী জার্মান সমাজে কঠোর ডানপন্থাকে উস্কে দিতে পারে। এতে লাভবান হবে জনপ্রিয়তা পাওয়া ডানপন্থী অল্টারনেটিভ
ফর ডয়েচল্যান্ডের মতো দলগুলো। এতে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, শিল্প এবং অর্থনীতি খাতে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে না পারার পাশাপাশি যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং একই সাথে জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হওয়ায় চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম বড় কারণ বলে মনে করছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মিয়ানমারে জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে জান্তা সরকার। এবার অর্ধেক নয়, বরং মাত্র 1/4 আসনে প্রার্থী দিলে এই দলগুলো নিবন্ধনে টিকে থাকতে পারবে বলে জানিয়েছে তারা। এদিকে দেশটির সাগাইং অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। এতে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় জান্তা বাহিনীর বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। প্রায় প্রতিদিনই নিয়ম করে মিয়ানমারের সাগাইং অঞ্চলে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। চলতি সপ্তাহে অঞ্চলটির কানবালু উপশহরের কিয়সু গ্রামে 2টি বোমা নিক্ষেপ করে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। বোমা দুটি সরাসরি আঘাত করে গ্রামটির স্কুল ও মঠে, যেখানে আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্যুত পরিবার। বাসিন্দারা জানান, হামলার সময় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না, তবুও সামরিক বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ করে। এর জেরে মিয়ানমারের জান্তা সেনাদের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি জানায়, জান্তা সেনারা স্কুল, মঠ ও বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করছে। এ অবস্থায় বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। এত কিছুর পরও নির্বাচন থেকে কোনোভাবেই পিছু হচ্ছে না সামরিক জান্তা। এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে তারা। চলতি সপ্তাহে জান্তা বাহিনী জানায়, সংশোধিত রাজনৈতিক দল নিবন্ধন আইনে এখন থেকে জাতীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অন্তত 1/4 আসনে অংশ নিতে হবে। আগে শর্ত ছিল দেশের অর্ধেকের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। মৌসুমী সাথী, সময় সংবাদ।